এখানে আপনারা এত সংখ্যক মানুষ, বুদ্ধিমান মানুষ, সমাজ সচেতন মানুষ এবং আগামী প্রজন্মের সামনে কি ভয়াবহ সময় এগিয়ে আসছে সেটাকে লক্ষ্য রেখে আপনারা এখানে যে সংখ্যক মানুষ এগিয়ে এসেছেন তাদের সকলকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন। এবং সেই সাথে আজকের এই আলোচনা সভা যারা নাকি আয়োজক, হিন্দু লিবারেশন টাইগার নামটা কিন্তু খুব ভয়ানক, একটা রেভলিউশনারি কাইন্ড অফ সেন্স আমরা ফিল করছি এখানে। হিন্দু লিবারেশন টাইগার আমরা শুনেছিলাম আসামের বেঙ্গল টাইগার স্পোর্টস লড়াই করে তারা লড়াই করেছে। আজকে এই যে ফোর্স যেটা হিন্দু লিবারেশন টাইগার, তারা বুঝতে পেরেছে যে সত্যিকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সমাজ সচেতন মানুষ আছে, অনেকে অনেক কাজ করছে এবং আজকে মনোজবাবুর উদ্যোগ মানে হিন্দু লিবারেশন টাইগারের উদ্যোগে যে প্রোগ্রামটা শুরু হচ্ছে এটা অত্যন্ত অত্যন্ত সময় উপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে ভবিষ্যৎ প্রজন্মের অনেক কিছু কিন্তু এখানে রয়েছে। যাই হোক, আজকে উপস্থিত আমার সহতীর্থ, আমার বড় দাদা কবিয়াল মাননীয় অসীম সরকার মহাশয় খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। অনেক স্টাডি করেছি আমি এর উপরে, মাঝে মাঝে আমার সাথে অনেক কথা আলোচনা হতো, তো আমি বিরক্ত হয়ে আমি এত কথা জিজ্ঞেস করছি। আমার ভেতরে সেই পিপাসা ছিল, আমাকে জানতে হবে, মানুষকে বোঝাতে হবে। এবং শুধুমাত্র তাই নয়, একটুখানি ইতিহাসের দিকে যদি যাই, এই সিএ যে আন্দোলন এটা বহুদিন ধরে বহু সংগঠন কিন্তু করেছে এবং এমন একটা সংগঠন, খুব পায়োনিয়ারিং একটা সংগঠন, অখিল ভারত রাজনৈতিক সমন্বয় সমিতি, এখন দিয়েছে। সেই সংগঠনের সাথে আমি বহু বছর আমি যুক্ত ছিলাম এবং বহু আন্দোলনের সাথেও আমি সাক্ষী ছিলাম এবং সেই আন্দোলনে আমরা অসীম বাবুকে আমরা সবসময় পেয়েছি দিল্লি, উত্তরাখণ্ড, ওনার যে ব্যথা সেই ব্যথা কিন্তু ওনার ভাষা এবং কথার মাধ্যমে কিন্তু সেটা পরিষ্কার হতে হবে। আর আজকে মনোজদা সেই ব্যথাটা অনুভব করে আজকে উনিও যেটা শুরু করেছে চলছে এবং মনোজদার সাথে আমরা সবসময় একসাথে থাকবো এবং মনোজদা যখনই ডাকবে আমরা ওনার ডাকে আমরা সবসময় যেখানে প্রধান হোক না কেন আমরা সেই সাথে আমরা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মাস্টারমশাই লিটন বাবু যিনি আছেন, উনি অনেক পড়াশোনা করেছেন এবং এই কাজের সাথে আমাদের সমাজের মানুষকে মানে উদ্বাস্তু সমাজের মানুষকে সচেতন করার জন্য এবং আমাদের আগামীতে কি করণীয় এই মুহূর্তে মানুষ অনেকের ভুলভ্রান্তি বোঝানোর চেষ্টা করছেন। আপনারা বিপথে যাবেন না, ভুল বুঝবেন না, বিভ্রান্ত হবেন না, খুব সূক্ষ্মভাবে নিজের বুদ্ধি এবং নিজের বিবেচনা ওটা দিয়ে বিচার করে আমাদের সাথে সহমত হবে এবং সিদ্ধান্ত নেবেন। আর এই সময়টা পেরিয়ে গেলে কিন্তু আর কিন্তু হবে না। অনেকে বলে যে রাজনৈতিক কথা বলে যে ভারতীয় জনতা পার্টি তাদের রাজনৈতিক কিশোরীরা করছে। নো, পার্টি তো অনেক আছে। ভারতীয় জনতা পার্টি যদি পশ্চিমবঙ্গে যদি সরকারে নাও থাকে তাও কিন্তু কেন্দ্রে কিন্তু তারা কিন্তু কেন্দ্রে সরকারে রয়েছে। পশ্চিমবঙ্গে যদি 12 জন বিধায়ক 12 জন এমপি যদি না হয় তাও কিন্তু কেন্দ্র কিন্তু সরকার গঠন করতে পারবে। তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে পশ্চিমবঙ্গের জন্য কিন্তু ভাবতে হবে, তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদেরকে ভাবতে হবে, অন্যরা কেউ ভাববে না। আপনি যদি না ভাবেন আপনার প্রজন্মের জন্য, তাহলে অন্যরা কেন ভাববে? রাজনৈতিক কথা যদি বলা হয় তাহলে তারা পশ্চিমবঙ্গে যদি সরকারে যদি নাও আসে, পশ্চিমবঙ্গে 2-4 জন বিধায়ক নাও থাকে, কেন্দ্রে কিন্তু মোদী সরকার কিন্তু থাকবে। আর সেই জন্য আমাদের সমস্যা যে আমাদের সমস্যার সমাধানটা আমাদেরকে করতে হবে। তাই তারা যদি নাও করে তাদের সরকার কিন্তু করবে না। এখানেই আমাদের বুঝবার বিষয়
যে তাদের সরকার করবে না জেনেও তারা কিন্তু সিএটাকে কিন্তু পাশ করিয়েছে। আর সিএ পাশ করানোর জন্য ভারতীয় জনতা পার্টি সরকারকে অনেক বেশি সমস্যা ফেস করতে হয়েছে, যেটা অন্য কোনো আগের কোনো সরকার কিন্তু সেটা ফেস করেনি এবং এই সমস্যা আসবে বলে তারা এই আইনটাই আনেনি, আমাদের জন্য ভাবেনি। ভারতীয় জনতা পার্টির সরকার কিন্তু ভেবেছে, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির নেতৃত্বে যে ক্যাবিনেট তারা ভেবেছে আমাদের কথা। তাই আমাদের সেই কৃতজ্ঞতাটা আমাদেরকে একটু বোঝাতে হবে। তাই আমরা এখানে যা কিছু করব আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য করছি, কোনো পার্টির জন্য করছি না, কোনো সরকারের জন্য করছি না। কারণ আমাদের ভোট না পেলে কিন্তু সরকার কিন্তু গঠন তারা করতে পারবে। তাই তারা যেটা করছে নিঃস্বার্থভাবে করছে, এটাই কিন্তু আমাদের ভাববার বিষয়। তাই বিস্কুট একটা কথা মনে পড়লে মানে যখন নাকি শুনি খুব কষ্ট লাগে। কিরকম কষ্ট? আমাদেরই পরিবারে যারা অনেক আগে এসে গেছে তারা অনেক ইতিহাসের কথা বলে। তেল কই খাইতাম, এই ধানের তেল লাফাই লাফাই কই কইলে খাইতো, গোলাবরা ধান সব কিছু আছে। কিন্তু আসল কথাটা কইতে হইলে না কি, যে আমরা ওই দেশে থাকতে পারি না কিসের দিকে, কিসের জন্য আমরা ওখান থেকে এখানে বিতাড়িত হয়ে এসেছি, রাতের অন্ধকারে পালিয়ে এসেছি, সেইটার কারণটা ভুলে গেছে, বাকি সব কিছু মনে আছে। আর যে প্রজন্ম তাদের অতীতের থেকে যদি শিক্ষা না নিতে পারে, সেই প্রজন্ম কখনো তার অধিকার কিন্তু খুঁজে পায় না। আমরা ওই 500 টাকার 1000 টাকার লোভে যদি আমাদের ভবিষ্যৎকে যদি আমরা না যদি মনে করি, ভবিষ্যতের কথা যদি না ভাবি, তাহলে কি ভাববে না ভাবি? আলু বাস্তু আন্দোলনের কথা আমাদের দেখুন, 71-এর পরে যারা এসেছে, 71 অবধি অ্যাকসেপ্টেড ফর্মুলা, যে 71 অবধি যারা এসে গেছে তারা সিটিজেনশিপ নাগরিক। কিন্তু 71-এর পরে যারা এসেছে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু উইদাউট সিটিজেন। এবার 71-এর পরে কত বছর বিগত হয়ে গেছে? প্রায় 55 বছর, 54 বছর। এই 54 বছরে কত বছর আমাদের কোন জনগোষ্ঠী আন্দোলন করেছে নাগরিকত্বের জন্য? কতজন আন্দোলন করেছে? আমরা যেটা দেখেছি 2005-এর পরে আমাদের সমাজের কিছু লোক সে তার সমস্ত বাধা বিঘ্নকে উপেক্ষা করে যন্ত্রণা নিয়ে তারা আন্দোলনে সামিল হয়েছে, এই সিএটাকে করতেই হবে। তাহলে 2005, 71 থেকে 2005, তার মানে প্রায় 35 বছর, 34 বছর। এই 34 বছর কিন্তু প্রায় দুটো প্রজন্ম কিছু করেনি বা করার কথা ভাবতে পারেনি। কারণ তাদের অর্থনৈতিক যে প্রেক্ষাপট, তাদের সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, সমস্ত দিক থেকে আমরা এতটাই পিছিয়ে ছিলাম যে আমরা ভাবতে পারিনি কোন একটা জনগোষ্ঠী আন্দোলন আমাদের অধিকারের নাম। কারণ দুবেলা দুমুঠো পেটের অন্ন জোগাড় করতে আমাদের লিপচিপ দিয়ে যেতে হতো, এবং চাকরি বাকরি পড়াশোনা করে চাকরি বাকরি না করলে কি হবে? চাষের জমি অল্প, হাল ভাঙা খাটনি। তাই সমস্ত কিছুকে মাথায় রেখে তারা চুপচাপ কাজ করে গেছে এবং মোটামুটি একটা নিজের পায়ে দাঁড়াতে পারে। তাই জন্য তারা করতে পারেন, তাদের উপরে দোষ দিলেও হবে না, কারণ সেই অবস্থাই ছিল না। আমার যদি পেটে যদি রুটি না থাকে, আমি কার জন্য কাজ করবো? একটা জনসভায় যাবো, দুটো জনসভায় যাবো, ঘরের শেষে দেখবো ঘরে চাল নেই, বাচ্চারা ক্ষুধার্ত কান্না করছে, কি করবো? পরের দিন আর যাওয়ার মতো মানুষগুলো থাকবে না। পেটে যদি ভাত না থাকে কিছু করা যায় না। তাই তাদেরকে আমরা দোষ দিতে পারবো না। কিন্তু তার পরবর্তী প্রজন্ম যারা চাকরি বাকরি পেয়েছে, তাদের একটা বড় জনগোষ্ঠী শিক্ষিত সমাজ, তারাও কিন্তু এর বিরুদ্ধে কথা বলছে। কেন এরকম? তাহলে আমাদের সমাজের কিছু মানুষ সমস্ত কিছু বোঝা সত্ত্বেও নিজেদের পূর্ত স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদেরকে বিশাল একটা জনগোষ্ঠীকে তারা পিছিয়ে রাখার জন্য এবং বড় একটা ভয়ঙ্কর দিনের সামনে আমাদের করে দিচ্ছে। নাগরিকত্ব নেই যেখানে, এবং মাইনরিটি হয়ে যাচ্ছে দিনে দিনে। আমাদের অধিকারের কথা বলতে পারবো না, আমাদের ধর্মের কথা বলতে পারবো না, আমরা
সুস্থভাবে জীবনযাপন করতে পারবো না, তো সেই জায়গায় আমরা পাশ করতে পারি একটা কমপ্লিট অ্যানিহিলেশনের দিকে চলে যাচ্ছে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এর পরে যদি আমরা না থাকতে পারি তাহলে কিন্তু ভবিষ্যৎ কিন্তু আর আমাদের ক্ষমা করবে না। আমরা দেখি আমাদের সমস্ত কিছু থাকার মতো ওপার বাংলা থেকে বিশাল জনগোষ্ঠী, ব্রহ্মসূত্র বলুন, রাজবংশী বলুন, আরো অনেক গোষ্ঠী রয়েছে, অনেক বুদ্ধিজীবী চাকরিজীবী রয়েছে, কিন্তু সামাজিক আন্দোলনে আমরা সংখ্যা একদম পাই না। রাজনীতির সাথে যাচ্ছি, সবাই কি ভাবছি পঞ্চায়েতের প্রধান হবো, প্রধানে জেলার পরে তারপরে পার্টি চেঞ্জ করবো, অন্য দলে যাবো, অনেক পয়সা পাবো, এই ধরনের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আদর্শ নৈতিকতা করতে আমরা অনেক দূরে চলে যাচ্ছি। আর সেই জন্য আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ তৈরি করার জন্য আমাদের যে আন্দোলন তৈরি করার দরকার, তার জন্য নিঃস্বার্থভাবে এগিয়ে আসার দরকার, সেটা কিন্তু কেউ এগিয়ে আসছে না। তাই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের বিশাল একটা জনগোষ্ঠী, কর্ণাটকের সিদ্ধান্ত বলে একটা জায়গা আছে, 25টা গ্রাম ওখানে, অন্ধ্রপ্রদেশের কাগজনগর আদিলাবাদ বলে একটা জায়গা আছে, 33-34টা গ্রাম আছে, সব ওপার বাংলার লোক, সমাজের লোক, বাঙালি। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সব জায়গায় লক্ষ লক্ষ আমাদের উদ্বাস্তু সমাজের মানুষ রয়েছে, যারা একটা প্রতিকূল পরিবেশের মধ্যে থেকে তারা সংগ্রাম করেছে। তারা কেন ওখানে যাবে? ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, কিসের জন্য? বাধ্য হয়ে অস্তিত্ব রক্ষার তাগিদে ভবিষ্যৎ প্রজন্মের অ্যাটলিস্ট কমসে কম বেঁচে থাকতে পারবো সে তার তাগিদে। তারপরে কিন্তু পশ্চিমবঙ্গে যারা রয়েছে তারই বাড়ি ছেলে মেয়েরা এসে ওই সিএর বিরুদ্ধে রাস্তায় নামছে, আমাদের বিরুদ্ধে রাস্তায় নামছে। অত্যন্ত মানে দুঃখ একটা ভাবলে, এতে কাদের জন্য ভাববো? তাদের মনে এতটুকু অনুতাপ হচ্ছে না যে আমরা কি কারণে ওখান থেকে এসে এতদিন পর এখানেও হবে। আপনারা জানেন কল্যাণীর ডেমোগ্রাফি, সেই কল্যাণীর ডেমোগ্রাফিকেও নষ্ট করে দেওয়ার জন্য এই পশ্চিমবঙ্গ সরকারের কিছু মিনিস্টার তারা ওইখানে একটা মাদ্রাসা তৈরি করবে, একদম হাই রোডের উপরে, কল্যাণী এক্সপ্রেসের উপরে 18 নম্বর ওয়ার্ডে একটা মাদ্রাসা তৈরি করে রোহিঙ্গা ক্যাম্প বানাবে। ওখানে প্রায় 150 বিঘা জমি, খালি জমি, এই 10 কাঠা জমি দিয়ে বাকি সমস্ত 150 বিঘা জমিতে রোহিঙ্গা ক্যাম্প বানিয়ে ওখানে বসিয়ে দেবেন। একবার বসিয়ে দিলে বুঝতে পারছেন এই সরকার আর উঠাবে। ওখানকার ডেমোগ্রাফিকে চেঞ্জ করে দিয়ে ডিস্টার্ব করে দেওয়া একটা সরকারের দায়িত্ব। তার জনগণ, তার জনগোষ্ঠীরা যাতে শান্তিতে প্রপার ল এন্ড অর্ডার মেনটেন করে তারা থাকতে পারবে, যেখানে কোনো ভয় বা সংশয় থাকবে না। আর এই সরকারের এজেন্ডা হচ্ছে আমাদেরকে ভয় এবং সংশয়কে ফেলে দিয়ে ডেমোগ্রাফি চেঞ্জ করে আপনাকে ভয় দেখিয়ে ভোট নেবে, ভোট দাও নাহলে তোমার এই অবস্থা। এই সরকার ভাবে কাজ করছে। আর সেইখানে আমাদের কত বড় সমস্যা ফেস করা সত্ত্বেও তারপর আমরা ওখানে গিয়ে ব্যবস্থা নিয়েছি। কি ব্যবস্থা নিয়েছি আপনারা অনেকে হয়তো ফেসবুকের মাধ্যমে জেনেছেন। আর সিএ আন্দোলনের জন্য আসামে যখন নাকি আমাদের এই একটা উদ্বাস্তু, আমাদের যে উদ্বাস্তু সংগঠনের সভাপতি মাননীয় সুবোধ বিশ্বাস মহাশয় ওখানে গেছিলেন। মাননীয় সুবোধ বাবুর দরকার নেই আসামে যাওয়ার, দরকার নেই ছত্তিশগড়ে যাওয়ার, দরকার নেই উত্তরাখণ্ডে যাওয়ার। আমাদের সমাজের মানুষ পেইন অনুভব করেছে, আর সেই জন্য ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেছে। যাওয়ার আগে কি পাশের বাড়ির কাছ থেকে পয়সা নিয়ে গেছে যে দাদা আমাদের সমাজে আন্দোলন করতে হবে, আপনি সেটা টাকা দেন না? তারা তাদের নিজের খরচায় গেছে, আমরা আমাদের নিজের খরচায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেছি। এবং ওইখানে যে আন্দোলনটা হয়েছে বিশাল বড় একটা জনজাগরণ, 50,000 লোকের জনসমাগম হয়েছে এবং তারপরে র্যালি হয়েছে। কিছু কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, জোশের সাথে কিছু আমাদের কিছু কিছু লোক ইয়ে করেছে, সেখানে সমস্যাটা হয়েছে। যাই হোক, উনি 1.5 বছর জেলে ছিল, চুরি করে যায়নি, কারো সম্পত্তি দিয়ে করে যায়নি, কবজা করে যায়নি, কাউকে চিটিং করে যায়নি। আমাদের সমাজের মানুষের অধিকারের জন্য, নাগরিকত্ব অধিকারের জন্য উনি ওখানে গিয়ে আন্দোলন করেছে। সেই আন্দোলনে আমরাও সামিল ছিলাম, সেই আন্দোলনে অসুবিধাও সামিল ছিল, আর এখানে অনেক লোক সামিল ছিল। আমি আমাদের প্রত্যেকে তাদেরকে চিনি না।
মানে অলিখিত থাকে না, অনেকের নাম সত্য হবেই থেকে যায়। আমরা জানতে পারি না আমাদের সমাজে অনেক লোক আছে, তারা অনেক বড় বড় কাজে লিপ্ত থাকে, কিন্তু তাদের কথা জানতে পারি না, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রইল। যাই হোক, ওই আন্দোলনটা হওয়ার পরে দীর্ঘ 10-12 বছরের আন্দোলনের পরে তারপরে এই সিএটা হয়েছে। যে মিস্টার মালিক বলে একজন আছে মিনিস্টার, সত্যপাল মালিক, মুম্বাইয়ের পুলিশ কমিশনার ছিল, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান বানিয়ে ওই অ্যাক্টটাকে দেখার জন্য, ঠিকঠাক করে করার জন্য ওনাকে চয়ন করা হয়েছিল। সেখানে আমরা দিকে ভারতের পক্ষ থেকে একটা অ্যাক্টের ড্রাফট আমরা তৈরি করে দিয়েছিলাম, সেটা প্রায় 10-12 বছর আগের কথা বলছি। তখন এই আন্দোলনটা চলছে এবং অমিত শাহজির সাথে এবং উদ্যোগে আমরা বিভিন্ন মিনিস্টারের সাথে আমরা বহুবার মিলিত হয়েছি এবং আমাদের সমস্যার কথা আমরা বোঝাতে পেরেছি। তারপরে সিএ কিন্তু পার্লামেন্টে টেবিল হয়েছে, জাস্ট টেবিল ইন দ্য পার্লামেন্ট, এবং তারপরে সেখানে পাস করা হয়েছে। এবং ফ্লোর অফ দ্য হাউসে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছে কিন্তু বিজেপি সরকার। এর আগে কত আইন পাস করে দিয়েছে। কাশ্মীরের যে তিনি 370 সহ যে সমস্ত অ্যাক্টগুলো পাস করেছে, তাতেও কিন্তু এত বড় সমস্যা হয়নি যেটা সিএ পাস করাতে যত বড় সমস্যা তারা ফেস করেছে। কিসের জন্য ফেস করেছে? আমাদের জন্য। আমরা বোঝাতে পেরেছি তাদেরকে বহু বছর পরে যে হ্যাঁ, এটা দরকার আছে, একটা বড় জনগোষ্ঠী তারা কিন্তু নিশ্চিন্ন হয়ে যাবে। এবং ফ্লোর অফ দ্য হাউসে যখন নাকি ডিবেট হয়, সেই ফ্লোর অফ দ্য হাউসে কিন্তু আমাদের ওই সংগঠনের নাম কিন্তু অমিত শাহ নিয়েছে। আপনারা ওই দিনের ওই ডিবেটের, আপনি পার্লামেন্টারি ডিবেটের কথা শুনবেন, আপনার গুগলে পেয়ে যাবেন যে নিখিল ভারতের নাম কিন্তু উনি নিয়েছে ওই সময়। তার মানে আমাদের সমাজের কিছু মানুষ তারা এগিয়ে আসছে, সেই এগিয়ে আসার জন্যই কিন্তু সিএএ কিন্তু পাস হয়েছে। তাই আমাদের প্রত্যেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা দরকার এবং তাদের সাথে সকলে এগিয়ে আসা দরকার। আমরা যদি চাই, ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা করে নেব। আমরা কিন্তু সেই প্রতিজ্ঞার সাথে সাথে আমরা করতে পারবো। কারণ নমশূদ্র সমাজ এবং রাজবংশী সমাজ কিন্তু মার্শাল কমিউনিটি ফাইটার, তারা ফাইট করে নিতে পারবে। শুধুমাত্র একটা সমস্যা আমরা যেটা ফেস করছি, নিজেদের ভিতরে অন্তর কলহ, ছোট ছোট ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা নিজেদের ভিতরে আমরা লড়াই শুরু করি এবং তার ফলে আমরা সংগঠিত হতে পারি না এবং শক্তি সঞ্চয় করে আমরা আন্দোলন করতে পারি না। বাবা সাহেব সব 3টে মেইন যে বাক্য, সংগঠিত করো, সংঘর্ষ করো, শিক্ষিত হও, এই 3টের মধ্যে শিক্ষিত হও, সংঘর্ষ করো। সংঘর্ষ তো একেবারে ছোটবেলা पैदा হওয়ার সাথে সাথে, জন্ম হওয়ার সাথে সাথে সংঘর্ষ করতে হয়। একেবারে প্রতিকূল পরিবেশে, রাস্তাঘাট নাই, কিছুই নাই, বিদ্যালয় নাই, সেখান থেকে সংঘর্ষ করে করে আমাদের বাড়ির ছেলেমেয়েরা তারা শিক্ষিত হচ্ছে, মানে সংঘর্ষের সাথে সংঘর্ষ তারা করছে, শিক্ষিত তারা হয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে কম্পোনেন্ট সেটা কি? সংগঠিত হওয়া। আমরা সংগঠিত হতে পারি না। এই দাদা যদি কোনো পদে যায়, এনাকে কিভাবে টেনে নামাবো তার জন্য সর্বত প্রয়াস আমাদের ভাইরা করবে, সেটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। না, এটা কিন্তু চলবে না। আমাদের পরম পূজনীয় শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর কিন্তু ওই কথা বলে গেছেন, সংগঠিত হওয়া। কিন্তু আমরা সংগঠিত হতে পারি না। তাই সংগঠিত না হতে পারলে আমরা আমাদের অধিকার কেড়ে নিতে পারবো না। কেউ আমাদের কথা ভাববে না। আমাদের কথা আমাদের কি ভাবতে হবে? If we do not think ourselves for our own cause, nobody will think about you. তাই জন্য বলছি, আজকে একটা ডাক্তারের ছেলে ডাক্তার হওয়া খুব বড় কঠিন ব্যাপার নয়, কিন্তু একটা কৃষকের ছেলে যদি ডাক্তার হয়, একটা কৃষকের ছেলে যদি শিক্ষক হয়, সেটাতে অনেক বেশি ক্রেডিট সেই ছেলেরও এবং সেই বাবা। তাই আমাদের সমাজ যারা ওপার বাংলা থেকে এসেছে, তারা অনেক সংঘর্ষের মধ্যে দিয়ে তারা বলছে, তাদেরকে অনেক ক্রেডিট দেওয়া উচিত। কিন্তু সেই সাথে সাথে আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মের কথা যদি আমরা না ভাবি, তাহলে আমরা কিছু করতে পারবো না। এবার আমি আসি সিএর একটা দুটো মূল কথা, কারণ অসীমদা অনেক কথা পরিষ্কার করে বলে দিয়েছেন। আমি একটুখানি সেটাকে অ্যাসারশনের সাথে বলছি। অনেকে ভাবে আমি যদি অ্যাপ্লাই করে দিই
তাহলে তো আমার চাকরি চলে যাবে। এই কথাটা অনেকের মনে প্রশ্ন জাগে, অনেকের মনে এও প্রশ্ন জাগে, আরে অসীমরা তো উকিল না, অসীমরা তো মন্ত্রী না, অসীমরা করলে কি হবে নাকি? অনেকের মনে এখন হয়তো সংশয় রয়েছে। না, অসীমরা যেটা করেছে সেটা অ্যাক্টের কথা বলেছে, সিএ এর ভেতরে ওটা রয়েছে। ল যেহেতু পার্লামেন্টে পাস হয়ে গেছে, নাও লটা একদম কনফার্ম হয়ে গেছে। সেখানে পরিষ্কার করে লেখা আছে, উইদাউট প্রিজুডিস টু দ্য রাইটস এন্ড প্রিভিলেজ, উইদাউট প্রিজুডিস টু দ্য রাইটস এন্ড প্রিভিলেজ, এই শব্দটা রয়েছে। মানে আপনি অ্যাপ্লাই করবেন এবং সেই অ্যাপ্লাই করার সাথে সাথে যখন নাকি অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হয়ে গেল, অ্যাপ্লিকেশনটা ডিসপোজালের কথা বলছি না, মোমেন্ট দ্য অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, দেন all your rights and privileges will remain intact। মানে আপনার সমস্ত অধিকার এবং যেই রাইট এন্ড প্রিভিলেজ আপনি মানে এনজয় করছেন, মানে হি ইজ এ টিচার, উনি একজন শিক্ষক মহাশয়, ওটা ওনার রাইট এন্ড প্রিভিলেজ অলরেডি চলছে, অ্যাপ্লাই করে দিয়েছে, ওনার রাইটস এন্ড প্রিভিলেজ কিন্তু সেম রয়েছে, ওনার চাকরির জন্য কোনো সাসপেনশন বা কোনো কিছু শোকজ কিন্তু উনি পায়নি। অ্যাক্টেই লেখা আছে, অতএব এটা ভাববার কোনো কারণ নেই। আপনাদেরকে নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু করতেই হবে। আর যদি সিএ এটা না হয়, আর একটা বড় জিনিস সামনে আসতে চলছে, সেটার কথা কিন্তু ভাবতে হবে। আর সেইটা যদি না হয়, তাহলে বুঝতে পারছেন আপনার ওই শাখা সিঁড়ি উপরে আর রাস্তা বেরোবে যাবে না, মা বলতে। অতএব সেই দিক থেকেও কিন্তু লক্ষ্য রেখে আমাদেরকে আরেকটা অ্যাক্ট আনতে হবে। আর এইটা যদি না আসে, তাহলে ওটা কিন্তু আমরা আনতে পারবো না, কারণ ওটা আনতে গেলে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হবে। তাই সেটার কথা ভাবতে হবে, দুটোকেই কিন্তু মাথায় রেখে এগোতে হবে। দেখো, এবার আমরা চলে আসছি অনেকের মানে বিভিন্ন প্রশ্ন জায়গা, ভোটাধিকারের ভোট দিতে পারবো কিনা পারবো, ভোটের কথা পরে, আগে অস্তিত্ব দেখানোর লড়াই, আমরা এখানে থাকতে পারবো সেটার লড়াই, আমরা স্বাধীনতার সাথে থাকতে পারবো, সম্মানের সাথে থাকতে পারবো, ধর্মকে বজায় রেখে থাকতে পারবো, সে আগে সেটার লড়াই। এবার 2002 এর নাম নেই, 2014 অবধি যারা এসেছে অবশ্যই আপনারা সিএ এর অ্যাপ্লিকেশন করবেন। অনেকের বিভিন্ন সংশয় আসছে যে তাহলে অ্যাপ্লিকেশন করে দিলে কিন্তু ভোটার লিস্টে নাম কেটে যাবে। প্রশ্ন আসছে, উইদাউট প্রিজুডিস টু দ্য রাইটস এন্ড প্রিভিলেজেস, ভোটাধিকার আপনি সিএ অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছেন, এইবার যেহেতু অ্যাপ্লিকেশন হয়ে গেছে, যারা যারা ভোটার আছে ওই অ্যাক্টের ওই ওয়ার্ডটা কিন্তু অ্যাপ্লিকেবল এখানে। যদি ওইটা আইনগত দিক থেকে কোর্টের কোনো এখনো ওটা ডিসপিউট আসেনি, ওটা পরের কথা। আমার যে ন্যূনতম যে যুক্তি, উনি যদি ওইটা যদি হতে পারে, তাহলে কেন এটা প্রিভিলেজেস, রাইটস এন্ড প্রিভিলেজেস ক্ষেত্রে এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কেন হয় না? আরেকটু বলি, আজকে সকালবেলা আমাদের বিরোধী দলনেতার সাথে কথা হয়েছে এবং সেটা নিয়েও কিন্তু ভাবা হচ্ছে, সেটা কিন্তু আগামীতে আসছে। সেই জন্য বলছি আপনারা সিএ সকলে কিন্তু অ্যাপ্লাই করবেন। বিহারের ক্ষেত্রে কিন্তু ওটা নোটিফিকেশন কিন্তু এসেছে, তাই বলছি সিএ আপনারা অ্যাপ্লাই করে দেবেন। এটা আগের থেকে কিন্তু অ্যাভয়েড করবেন না, এবং এটা সময় লাগতে পারে, কারণ এত লক্ষ লক্ষ যদি অ্যাপ্লিকেশন পড়ে, যেহেতু 1.5 বছর ধরে আমরা বসে রয়েছি, কেউ করিনি, কি হবে কি হবে সংশয়, এখন কিন্তু করতেই হবে। তাই আমার অফিসে বললেন তো, আমার অফিসে বহুদিন ধরে যে ইয়েটা চলছে, কারণ প্রথম যেদিন স্টার্ট হয় সেখানে দিল্লি থেকে কিছু লোক তারা সাথে দিয়েছে। যাই হোক, আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আমার মোটামুটি যে কথা বলা হয়েছে, বাকি রিটার্নটা অনেক পরিষ্কার করে আরেকটু নর্মালগুলোকে ভালো করে বলে দেবে। আমরা সকলের সাথে আছি, আমরা যত বিধায়ক আছি, ওপার বাংলার থেকে আমাদের পূর্বপুরুষরা বিতাড়িত হয়ে এসেছে, আমরা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম এবং আছি এবং থাকবো। আমাদের ব্যথা আছে, আমরা এই আন্দোলনের সাথে যেহেতু ছিলাম, আমিও কিন্তু এই আন্দোলনের উদ্বাস্তনের 1 বছর আমিও আসামের জেলে ছিলাম। আমি বেল অ্যাপ্লিকেশন দাখিল করিনি, অ্যান্টিসিপেটরি বেল, কারণ আমি যদি যাই আমার সমাজে আরো 10 জন মানুষ কিন্তু এই আন্দোলনে সামিল হবে, জেলের কথা ভয় পাবে না। সেই জন্য আমি কিন্তু অ্যান্টিসিপেটরি বেলের জন্য দাখিল করিনি। আর আমি কারো চুরি করে যাইনি, ডাকাতি করে যাইনি, কারোর সাথে চিঠি করে যাইনি। আমার সমাজের মানুষের অধিকারের জন্য আমরা জেলে গেছি, সেটা অনেক গর্বের সাথে আমি বলতে পারছি
যে আমার সমাজের মানুষের অধিকারের জন্য গেছি। যাই হোক, আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সকলে এখানে যারা এসেছেন, মা বোনেরা এবং আমার কাকা জ্যেষ্ঠ যারা বয়োজ্যেষ্ঠ, সকলে আমার নমস্কার। যারা ছোট রয়েছে আমার মনুষ্যদের প্রতি আমার স্নেহ রইল। সকলে ভালো থাকবেন। এবার আপনারা একদম সচক্ষে আইনটা দেখবেন, ঠিক তো? আইন আপনারা দেখে যান। ওই যে বাংলায় বলে না, কথা হবে চোখে চোখে। আমরা বিশ্বাস করবো আইন দেখে। ধন্যবাদ সম্মানীয় অম্বিকা রায় মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা এবার